আমরা সবাই একটু দোয়া করি। أعوذ بالله من الشيطان الرجيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, কালকে আপনাদেরকে মাকরাজ পড়া দিছিলাম, মনে আছে? মাকরাজ হয়েছে 1 থেকে 3 পর্যন্ত। কারো কি মাখরাজ মুখস্থ হয়েছে 1 থেকে 3 পর্যন্ত? কেউ বলতে পারবেন? আচ্ছা, বিষয়টা খেয়াল করেন। একটা বিষয় হচ্ছে যে মানে সব ধরনের পড়াই নিজস্ব পড়তে হয়, ঠিক আছে? নিজস্ব পড়তে হয়। নিজস্ব না পড়লে আহ কেউ পড়ায় আপনাকে তো করতে পারবে না, যে কোনো ধরনের পড়াই। তো কিছু তাজবিদ তো আপনাকে নিজেকে শিখতেই হবে, যতই আমি এখানে পড়াই। হ্যাঁ, কোর্স শেষে মানে আপনি আপনি যদি অস্বীকার করেন যে আমি পড়াই নাই বা বুঝাই নাই, সেটা মিথ্যা হইতে পারে, কিন্তু কোর্স শেষে আপনি বলবেন না এটা, যে বলবেন যে না সব বুঝাইছেন সব পড়াইছেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে আপনি ক্লাসও করছেন, পড়ছেনও, মানে বুঝানো হয়েছে আপনাকে, কিন্তু আপনার কিছুই নেই। কেন? কারণ হচ্ছে আপনি নিজে সময় দেন নাই। এটা মনে রাখতে হবে, তাজবিদের এই যে প্রতিটা পড়ায় নিজের সময় তো দিতে হবে, নিজের সময় অবশ্যই ব্যয় করতে হবে। কোনো ধরনের পড়াই তো নিজের সময় না দিলে হয় না, ঠিক আছে? নিজে সময় দিতে হয়। তো আমরা যে তাজবিদ গুলো পড়াইছি, বিগত যেগুলো পড়াইছি, এগুলোর থেকে কিছু কিছু তাজবিদ লেকচার শিট আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে মাখরাজ একটা। এর জন্য আপনাদেরকে সহজ করার জন্য, যে আরো সহজ আপনি যেন একবারে মুখস্থ করতে পারেন সবগুলো, এজন্য দেখবেন যে আজকে একটা পেজও দিয়ে দিছি, যে একবার ওই পেজের মধ্যে 17টা মাখরাজ আছে। যেন আপনার পুরো লেকচার শিট ঘাটতে কষ্ট হয়, তাহলে আপনি এখান থেকে পড়েন। কিন্তু পড়তে হবে, পড়ার কোনো বিপরীত কিছুই নেই। আমার উস্তাদ সবসময় একটা কথা বলতো, মানে এক ইঞ্জিনিয়ার সাহেবের ছেলে পড়তো আমাদের সাথে। তো তারা বংশীয়, মানে টাকা পয়সা ছিল জমিদারের মতন এরকম। ছেলের খুব টাকা পয়সা দিয়া ওই মাদ্রাসার কাছাকাছি তো খাবার দাবার, মানে আমরা তো ক্যাফেটেরিয়ায় খাইতাম টাকা দিয়ে, তো তারপরও এটার খাবারও তো ওই ভালো থাকতো না, স্বাভাবিক। মানে রান্না বান্না ভালো হতো না, তো তার জন্য মানে বাটি ভরে ভরে খাবার বাসা দিয়ে পাঠিয়ে দিত, তার কর্মচারী ছিল, জামা কাপড় বাসায় পাঠিয়ে দিত। কিন্তু পড়ালেখার মান ছিল না তেমন, পড়ালেখার মেধা মানে পড়তো না, মেধা ওইভাবে ছিল না। কিন্তু হুজুরকে মানে খুব বেশি জোরাজুরি করতো, হুজুর রাখতে হবে, এই করতে হবে। হুজুর একটা কথা বলতো যে এইটা কোনো এই না যে ইঞ্জিন চালু করে দিলাম, আমি স্টার্ট করে দিলাম আর চলা শুরু করবে। এটা যে করবে তাকে নিতে হবে। তো বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই, আপনাদের কাছেই হচ্ছে আপনারা তাজবিদ গুলো ফ্রি সময়, আপনারা মনে করেন কি যে তাজবিদ পড়লে কি সওয়াব হবে না?
আপনার দেখা যায় যে অন্য সময় কনসেপ্ট পড়তেছেন, হ্যাঁ, একটা বিষয় মনে রাখেন, অশুদ্ধ কোরআন তেলাওয়াত করায় কোনো সওয়াব হবে না, এটা নিশ্চিত, 100% নিশ্চিত। আপনি যে কোনো আলেমের কাছ থেকে এটা আপনি করেন, ফতোয়া নিতে পারেন, কোনোভাবে সওয়াব হবে না, কোনো নেকামল হবে না। হ্যাঁ, শর্ত আছে, শর্ত যদি মানা হয় তাইলে হবে। সেটা কি, যেমন ধরেন আপনি শেখার কোনো সুযোগ পান নাই, হ্যাঁ, সুযোগ নাই। আগে যেমন একটা জমানা ছিল যখন কোনো আলেম খুব কম ছিল, যে কারণে শেখার কোনো অবস্থান ছিল না। আমরা যে মক্তবগুলোতে শিখতাম, মক্তবগুলোতে চলতো, তারা কিন্তু আলেম ছিল না, বেশিরভাগ হচ্ছে মক্তবের মাধ্যমেই শিখছে, বা ক্লাস 3, 4, 5 পর্যন্ত পড়ছে, এই পর্যন্ত পড়া, তারপরে আর পড়ে নাই। এইভাবে মাদ্রাসায় পড়ছে, কিতাবখানায় পড়ে ওই পড়াইছে, যে কারণে এটা একটা তাদের ভুল ছিল, তার জন্য তারা এই ধরনের পড়াইছে। কিন্তু বর্তমান জমানায় এই শর্ত এই হবে না। বর্তমান জমানায় হচ্ছে কি, আলেম বা হাফেজ বলেন বা কনসেপ্ট শুদ্ধ পড়তে পড়াইতে পারে এরকম বহুত আছে, এর জন্য এই শর্তটা এখন আর কার্যকর না। 2 নম্বর হচ্ছে সুযোগ। 4টা শর্তের মধ্যে 2 নম্বর হচ্ছে সুযোগ। সুযোগ থাকা মানে হচ্ছে ধরেন আলেম ঠিকই আছে, কিন্তু আপনার এত দূরে যে আপনি সুযোগ নাই সেখানে গিয়া প্রতিদিন পড়ার, এটা সুযোগ নেই। এটা তো অনলাইনে পড়তেছেন, এটা তো খুব এখন খুব সহজ সবকিছু পড়ার। এজন্য সুযোগের কোনো মাসালা দিতে পারবেন না এর উপরে। 3 নম্বর হচ্ছে আপনি পড়তেছেন, এখনো আত্মস্থ হয় নাই, চেষ্টা করতেছেন, চেষ্টা চালাই যেতে হবে, আত্মস্থ হয় নাই, এই অবস্থায় তেলাওয়াত করা। 4 নম্বর হচ্ছে মুখে জড়তা, অর্থাৎ আপনি একটা হরফ উচ্চারণ করতে পারতেছেন না কোনো কারণে, দাঁত নাই অথবা কোনো একটা কারণে উচ্চারণ করতে পারতেছেন না। এই শিখছেন ঠিকই, পড়ছেনও, কিন্তু ওইটা আপনার উচ্চারণ হইতেছে না, এটার কোনো সমস্যার কারণে। তো এই 4টা অবস্থায় এবাদত, কোরআন তেলাওয়াত যদি মানে অশুদ্ধ পড়ে বা কোনো একটা অংশ হয়, তখন কবুল হবে। এছাড়া এই 4টা শর্ত ব্যতীত আর কোনো শর্ত ছাড়া মানে হবে না। এই 4টার মধ্যে বেশিরভাগই আপনাদের নাই শর্ত, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে আপনারা রমাদান মাসকে ওই যে কোরআন খতম দেওয়ার একটা স্পৃহা থাকে, হ্যাঁ, আমি 2-3 খতম দিব, এই 2-3 খতমের কোনো মূল্য নাই। তার থেকে আপনি এই টাইমটা আপনি নামাজের পরে 10টা মিনিট তাসবিদের, যে হুজুর এইখান থেকে শিখাইছে, আমি মাখরাজটা একটু মুখস্থ করি, ভালো করে একটু পড়ি, মাখরাজের স্থানগুলো কি। এখন মোবাইলেই তো আপনার আছে, আপনি সবাইকে বলবো যে একটা ফোল্ডার করবেন, মোবাইলের মধ্যে একটা ফোল্ডার করবেন, হ্যাঁ, লিখে দেবেন তাসবিদ বা এরকম একটা ফোল্ডার, আপনার জন্য যেটা সুবিধা হয়। পিডিএফ গুলো ডাউনলোড করে করে এই ইতে রাইখা দিবেন, ফোল্ডারের মধ্যে রাইখা দিলেন। তারপর হচ্ছে আপনি আরো কিছু যদি কাগজপাতি, এটা ছবি তুলে রাইখা দিলেন, আপনার কাছে যেটা সহজ হয় এভাবে রাইখা দিলেন। তারপরে আপনি ওইখান থেকে মোবাইল থেকে বের করে করে দেখলেন, পড়লেন। তো এইভাবে করে তাসবিদ গুলোকে করা। মাখরাজ এমন একটা, এমন ভাবে নিবেন, মাখরাজকে আপনার চোখের সামনে ভাসবে। আমরা যেমন ধরেন কি ভিডিও দেখলে আমাদের কিন্তু বেশি চোখের সামনে ভাসে, দেখবেন যে এর জন্য ক্লাসগুলোতেও যে মাল্টিমিডিয়া ক্লাস হয়, কেন হয়? কারণ ভিডিও দেখলে, পড়ার থেকেও ভিডিও দেখলে আমাদের চোখের সামনে ভাসে কাহিনী, আমরা যে কোনো কাহিনী দেখলে ওটা বেশি মনে থাকে। ঠিক আপনার এই তাসবিদটা এমন ভাবে, মাখরাজটা এমন ভাবে নিতে হবে যে আপনি, আমি যখন বলছি যে আপনাকে বললাম যে আইন হা এর মাখরাজ, এটা বলার সাথে সাথে আপনার চক্ষু চলে যাবে যে এই হলক কণ্ঠনালী, গলার মধ্যে কণ্ঠনালীতে গেছে, এই কণ্ঠনালীর মাঝখান থেকে, এই কণ্ঠনালী মাঝখান থেকে, ওয়াসতুল হালক, কণ্ঠনালীর মাঝখান থেকে এই আইন হা উচ্চারণ হয়। যখনই বললাম লাম, তখনই আপনার সাথে সাথে চক্ষু চলে যাবে যে জিহ্বার আগাটা এই বাম দিকের উপরের দাঁতগুলোতে গিয়া লাগবে, লাম। এইভাবে আপনি যখন করতে পারবেন, তখন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। অবশ্যই আপনারা একটু নজর দিয়ে শিখবেন। আমরা আজকে মাখরাজ সব শেষ করব, এবং আপনি শিখলে আপনার আরো লাভ আছে। ঘরের ভাই বোন, আপনার বাচ্চা যারা আছে তাদেরকেও কিন্তু আপনি, হ্যাঁ, পরিপূর্ণভাবে বলতে পারেন যে হুজুর আপনাদের মানে এর মতো শেখেন, কিন্তু প্রাথমিকভাবে তো শিখাইতে পারবেন, আপনি তো তাকেও মাখরাজ পড়াইতে পারবেন। তো এর জন্য অবশ্যই আমরা অবশ্যই যেন গুরুত্ব দেই। সবার কাছে আমার বিনীত আবেদন থাকবে, তাসবিদ গুলো কমপ্লিট করবেন, পরবর্তী দিন যখন পড়া জিজ্ঞেস করে অবশ্যই পড়া দিবেন। আচ্ছা, মাখরাজ এই অংশগুলো আর আলোচনা করব না, এগুলো তো অলরেডি আলোচনা করা হয়েছে। এটা দেখবেন, আমরা 17টা মাখরাজে যাব, মেইন মাখরাজ গুলো।
আরবি হরফ 29টি, মখরজ হচ্ছে 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হলকের শুরু কোথায়? এই যে বুকের দিকে, এখান থেকে হলকের শুরু হইতে হামজা হ্যাঁ গম্ভীর আওয়াজে হামজা হ্যাঁ। আপনাদের নাম্বার মুখস্থ করতে হবে না, জাস্ট এই লাইনটুক হলকের শুরু হইতে হামজা হা। মাখরাজের সংজ্ঞাটা আর হচ্ছে হরফ দুইটা, মাখরাজের সংজ্ঞা আর কি হরফ দুইটা, এতটুক। প্রতিটা মাখরাজের ক্ষেত্রে হলকের শুরু হইতে হামজা হ্যাঁ, হামজা হ্যাঁ। এরপরে 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান মধ্যভাগ হইতে, হলকের মধ্যভাগ হইতে আইন হা, হালকা আওয়াজে আইন হা, আইন হা, হলকের মধ্যখান হইতে। 3 নাম্বার হচ্ছে হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে গাইন খ, হলকের শেষ হইতে। মনে রাখতে হবে এখানে এই যে দাগটা আমি কালকে দিয়ে দেখাইছিলাম যে এইখানে একটু ঘষা তারপর বের হবে, এর জন্য নরম হবে গাইন খ। এবারে তিনটা মাখরাজকে একসাথে মনে রাখেন যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। একদম শুরু থেকে যদি বলি, মানে ওই দিকটা বাদ দিলাম, ওই যে 5টা অংশ, একদম শুরু থেকে বলি যে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, যেটা সংজ্ঞা ছিল আমাদের লেখা। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 2 3 তিনটাই হলক, এরকম মনে রাখবো, তিনটা কি হলক। হালকের শুরু হইতে হামজাহা, মধ্যখান হইতে আইনহা, শেষ হইতে ওয়াইনহা। সহজ কিন্তু, তিনটাই হলক, শুরু হইতে হামজাহা, মধ্যখান হইতে আইনহা, শেষ হইতে ওয়াইনহা। শেষ, হলক এখানে শেষ। এই তিনটা একবারে মনে রাখবো, হলকের শুরু হইতে হামজাহা। সবাই আমার সাথে সাথে মানে ওখানে বলতে থাকেন, মাইক্রোফোন অফ রেখে বলেন, সমস্যা নাই। এটা যেহেতু শোনার কোনো পড়া না, এটা মুখস্থ করবেন আমার সাথে সাথে। হলকের শুরু হইতে হামজাহা, হলকের মধ্যখান হইতে আইনহা, হলকের শেষ হইতে আইনহা। হলকের শুরু হইতে হামজাহা, হলকের মধ্যখান হইতে আইনহা, হলকের শেষ হইতে গাইনহা। তিনটা একবারে। এরপরে আমরা আবার যাব 4 5 6, তিনটা মাখরাজ একবারে মুখস্থ করবে। এরপরে 4 নম্বর মাখরাজ জিব্বার গোরা, জিব্বার গোরা, ঠিক আছে। জিব্বার গোরা, জিব্বার গোরা কোথায়? এই যে জিব্বার গোরা হচ্ছে ভিতরের দিকে থাকে, ঠিক আছে। গোরা, একটা জিনিস খেয়াল করেন, গোরাটার এখানে একটা দাগ দিয়ে দিছে, দেখছেন দাগ? এইখানটা তালুতে গিয়ে লাগবে, এই যে ওয়াইফাই যেরকম চিহ্ন আছে এই টাইপের, এইখানটা তালুতে গিয়ে লাগবে, ঠিক আছে। এই পর্যন্ত এটা ঠিক আছে, কিন্তু খেয়াল করেন এইখানটা একটু লাল দাগ দিয়ে ভরে দেওয়া হয়েছে, এইখানটা, ঠিক আছে। কেন দেওয়া হয়েছে? কারণ আমি বলছিলাম না কফটা কি ভারী আওয়াজ হবে, যেহেতু এর এই সাইডটা কি এই হলকটা, হলকের শেষের অবস্থানটা এর কাছাকাছি, তার জন্য এর একটা স্পর্শ পাবে, এর জন্য এটা ভারী হবে। এখান থেকে শুরু করব, এখানটা মূল মাখরাজে নিয়ে আসবো, অ, এটা লাগাইয়া এখান থেকে উচ্চারণটা নেব, অ, অফ, অফ, ঠিক আছে, অফ, অফ। এখন আমরা তো হরফগুলো অলরেডি অনেকবার ট্রাই করছি, আমরা কিন্তু মূল মানে বাংলায় মাখরাজটা অবশ্যই মুখস্থ করতে হবে। তো জিব্বার গোড়া, জিব্বার গোড়া, দেখেন 4 5 6 তিনটাই একটা কথা সেম আছে, সেটা কি? তার বরাবর, তার বরাবর মানে হচ্ছে ওই বরাবর, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে, এই কথাটা তিনটাই কমন, ঠিক আছে। তো মনে রাখবেন এইটা, 4 হচ্ছে জিব্বার গোড়া, এরপর তার বরাবর, এটা কমন। 5 হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়ি, এখন এখানটা আপনি যে কোনো রকম বুঝাইতে পারেন, জিব্বার গোড়া থেকে একটু সামনে আগাইয়া, সামনে যেরকম আপনার মনে থাকে একটু সামনে যাবে, এই হচ্ছে মূল কথা। আপনি যে কোনো ভাবে মাখরাজকে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপরে হচ্ছে 6 হচ্ছে জিব্বার মধ্যভাগ, জিব্বার মধ্যভাগ, 6 হচ্ছে জিব্বার মধ্যভাগ। এখন তাহলে এই তিনটা আবার ক্যালকুলেশন করি আমরা। 4 হচ্ছে জিব্বার গোড়া, 4 কি আমার সাথে সাথে বলেন আপনারা মাইক্রোফোন অফ রেখে।
আমার সাথে সাথে বলেন, মুখে ই করে বলবেন, তাহলে মনে থাকবে। 4 হচ্ছে জিহ্বার গোড়া, 5 হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু সামনে আগিয়ে, একটু আগে বাড়িয়ে, যেরকম বলেন, বা একটু সামনে, জিহ্বার গোড়া থেকে একটু সামনে। 6 হচ্ছে একদম মধ্যখান, ঠিক আছে, জিহ্বার গোড়া থেকে একটু আগাইলাম, এরপর 6 গিয়া মধ্যখানে চলে আসলাম, তিনটা একবারে। এরপরে প্রত্যেকটা হচ্ছে তার বরাবর, মানে গোড়া হইলে ওই গোড়া বরাবর, গোড়া থেকে একটু আগে বাড়াইলে ওই ওই বরাবর, মধ্যখান হইলে ওই বরাবর। তো 4 নম্বর হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে কি হয়, ওই যে 2 নুক্তা, এটা আপনার বলতে হবে না, এটা ছোটদের জন্য বলানো হয়, বা যারা বুঝে না, চিনে না, তাদের জন্য এটা বললেই হয়। কফ, জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগে, কফ, অফ, ভারী আওয়াজে, ঠিক আছে। পলকের শেষের অস্থানটা দিয়া একটা বাড়ি দিয়ে চলে আসবে, এইটা এখানটা লাইগা যাবে, এরপরে এখান থেকে উচ্চারণটা চলে আসবে, অফ। এরপর কাফ হচ্ছে জিহ্বার গোড়া, ওই যে বললাম না, গোড়া হইতে, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে, এখন আপনি যেটা যেভাবে মনে রাখেন যে একটু সামনে বাড়িয়ে, এরপর ঠিক আছে তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে। আর মধ্যখান পেঁচানো কাফ, এটা বলতে হবে না, এটা মনে রাখতে হবে না, এটা ওই যে মনে রাখা, এমনি যারা চিনে না তাদের জন্য বললাম না, এটা মধ্যখান পেঁচানো থাকে। তো এটা কি কাফ, মূল কথা হচ্ছে কাফ। এইখানটায় দেখেন ওই যে দাগটা ছিল ওইটা এখানে নাই, এইটা এখানটা দিয়ে কোনো উচ্চারণ হবে না, ঠিক আছে, এটা জাস্ট এইখানটা দিয়ে উচ্চারণ হবে, গোড়া হইতে একটু আগে বাড়িয়ে এই পর্যন্ত। এই কারণে এটা যেহেতু হলকের, হলকের পরে একটা কিন্তু কফের মাখরাজ, এর পরে কাফের মাখরাজ, তো এই জন্য হলকের কাছে আর আসতে পারবে না, যে কারণে এইটা নরম হয়, ঠিক আছে, এটা নরম হয়, ক্যাফ। বরঞ্চ এইটা সামনের দিকে আগায় যায়, এই গোড়া থেকে একটু আগে বাড়ানোর পরে আর একটু মাঝখানের দিকেও এটা চলে আসে, কারণ মাঝখান তার এই পাশে, এই পাশ, দুই পাশ হচ্ছে মাঝখানেও আছে। তো এই যে স্পর্শ করছে, মাঝখানে স্পর্শ করার কারণেই এটা হামস হয়, ঠিক আছে। হামস মানে কি, বাতাস চলমান থাকে, এই কারণেই, কারণ কি আমরা শিনে দেখছি না, বাতাস চলমান থাকে, তো কাফটা ওই দিকে কিছুটা ঝুঁকে যায়, এর জন্য বাতাস চলমান থাকে। এত কিছু না বুঝলে হবে, জাস্ট জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর তালুর সঙ্গে লাগায় খ্যাফ, নরম উচ্চারণে কাফ, হামস না করলেও বড় কোনো ভুল হবে না। এর পরটা হচ্ছে জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগায়া, এটা হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে। দেখেন এটা একটু চিত্রটা মনে রাখবেন, জিহ্বার মধ্যখানটা দেখেন উপরে, এইখান দিক তাকায়, পিকচারের দিক দেখান ভালো করে, এটা দেখাইছিলাম একদিন, পুরোপুরি লেগে গেছে, কোনো ফাঁকা নেই। এইটা শক্ত হয় হচ্ছে জিম, শিনটা একটু ফাঁকা হয়ে গেছে, শিনটা কি হয়েছে, একটু ফাঁকা হয়ে গেছে, এর জন্য এটার মাঝখান থেকে বাতাস চলে আসবে, শিন। এরপর ইয়া হচ্ছে একদম আরো বেশি ফাঁকা হয়ে গেছে, এর জন্য এটা একটু নরম হয়ে যাবে, ইয়া, ইয়া। এটা ইয়া এরকম শক্ত করা যাবে না, জিমের মাখরাজ থেকে পড়া যাবে না। ওই যে বললাম না যে 29টা হরফের 29টা মাখরাজ, জিমের মাখরাজ কিন্তু ইয়া না, কিন্তু আমরা পড়ি কি জিহ্বার মধ্যখান এক জায়গায় নিয়ে যাই, কারণ কি ওই মধ্যখান দিয়েই তো তিনটা হয়, এখন যদি তিনটা আলাদা আলাদা পড়ানো হয় তখন আপনার আর মনে থাকবে না, এর জন্য। তো 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগায়, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এইবার দেখি, আবার আবার যাই মাখরাজের শুরুতে, হালকের তিনটা, হলকের শুরু হামজাহা, মধ্যখান আইনহা, শেষ ওয়াইন খ। এবার জিহ্বার গোড়ায় চলে আসি, জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগায় অফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর তালুর সঙ্গে লাগায় কাফ, জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগায় জিম শিন ইয়া। দুইটা ভাগে পড়বো, হালকেরটা এটা 1 থেকে 3, 4 থেকে 6, ঠিক আছে। এইবার পড়বো 7 8, 7 8 কে আলাদা ভাবে পড়বো, 7 8। সাত এবং আট কি কথাগুলো মানে বিপরীত, এইভাবে মনে রাখবো, কথাগুলো কি বিপরীত। যেমন জিহ্বার গোড়ার কিনারা, হ্যাঁ, জিহ্বার গোড়ার কিনারা, গোড়ার কিনারা বলতে কি বোঝাচ্ছে, এই যে গোড়ার পাশ, গোড়ার
500, এই যে 500 এটা কিনারা বোঝায়, ঠিক আছে? গোড়ার কিনারা, গোড়ার কিনারা। এরপর কি বলতেছে, উপরের গোড়ায় তো উপর, এটা মনে রাখবেন একদম, গোড়ায় তো মারির দাঁতই থাকে, ওই গোড়ায় তো আর আপনি এমনি দাঁত পাবেন না। তো ওই মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কি উচ্চারণ হয়, বদ। এই যে এখান এখান থেকে 5টা দাঁত লাগবে, কিন্তু এই মারির দাঁত গুলো 5টা, এইখান থেকে শুরু করবেন গোড়া থেকে, 1 2 3 4 করে 5, ঠিক আছে? 5টা দাঁত হবে এই উপরের, এই গোড়ায় গিয়ে লাগবে জিহ্বার গোড়াটা। এক পাশ থেকে উচ্চারণ করা জায়েজ এবং কোনো সমস্যা নাই, দুই পাশ থেকে উচ্চারণ করতে পারলে আরো উত্তম হয়, ভালো হয় উচ্চারণটা। কি হয়, বদ। এবং জিহ্বাটা নিচে রাখা, উপরের দাঁতের সাথে যেন না লাগে, বদ। বদ মানে জিহ্বার আগার কথা বলতেছি, আগার যেন না লাগে, বদ, বদ। এরপরে যদি আমরা আটে যাই তাহলে বুঝতে পারবেন। দেখেন ওইখানে বলছিলাম জিহ্বার গোড়ার কিনারা, আট কি জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা, গোড়ার কিনারা, আগার কিনারা, ঠিক আছে, বিপরীত। এরপরে বলছিলাম উপরের মারির দাঁতের, ওই বরাবর তো মারির দাঁত থাকে, আর এটা তো আগা, আগা হচ্ছে কি থাকে, সামনের দাঁত থাকে, সামনের উপরের দাঁত থাকে। এখন ওইখানে হচ্ছে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, আর এটা হচ্ছে দাঁতের মারির সঙ্গে লাগায়। কিসের সাথে লাগায়, দাঁতের মারি, দাঁতের মারি, দাঁতের মারির সঙ্গে লাগিয়ে। এই পিকচারটা একটু ভালো করে দেখি। এই যে জিহ্বাটা, এই যে জিহ্বাটা একদম মাঝখানের 2 দাঁত হইতে শুরু করে, হ্যাঁ, এইদিকে মাঝখানের 2 দাঁত আর পরবর্তী 3 দাঁত, এই 5টা দাঁতের মারিতে গিয়ে লাগবে। লাম কি হয়, লাম। এই যে এই চিত্রটা দেখে, এই যে দাঁতগুলো চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, সানায় উলিয়া, এরপর হচ্ছে রুবাই, দওয়াহিক, দওয়াহিন। তাইলে আমরা লাম পাইলাম। তো মনে রাখবো দদ আর লাম কিভাবে মনে রাখবো, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ, আর জিহ্বার আগার কিনারা সামনের কথা না বললেও হয়, সমস্যা নাই, উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম, উপরের দাঁতের। কারণ আপনি আগাকে তো গোড়ায় নিতে পারবেন না, চাইলেও মারির দাঁতের কাছে নিতে পারবেন না, ওটা এমনিই বোঝায় সামনে। জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মারির সঙ্গে লাগায় লাম, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগায় দত, ঠিক আছে? এই দুইটাকে 7 8, 7 8 কে একসাথে পড়বেন। এরপরে 9 10, এইটাকে আবার একসাথে পড়বেন, 9 10। ওই 4 নম্বরের সাথে মিলাই দেখেন, জিহ্বার গোড়া বলছিলাম তার বরাবর তালুর সঙ্গে লাগে, আর এইটা হবে জিহ্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগে, একই কথা, জিহ্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগে। এই যে জিহ্বার আগাটা তালুতে গেলে কি হবে উচ্চারণ, নুন, ইজি, জাস্ট মাকড়াসটা মুখস্থ রাখেন, নুন। এরপরে ওইটা ছিল কি জিহ্বার আগা থেকে একটু আগে বাড়াই, আর এইটা একটু কথা হচ্ছে জিহ্বার আগার পিঠ, পিঠ, পিঠ মানে হচ্ছে জিহ্বাটা এভাবে ঘুরে যাবে, হ্যাঁ, এভাবে ঘুরে যাবে নিচের সাইড। আমরা যেটা টেস্ট করি কোনো খাবার দিয়ে দেখি, ওটা কিন্তু পেট, আর এটা যেমন ঘুরে যায়, এই চিত্রটা দেখেন, জিহ্বাটা ঘুরে আগাটা একটু ঘুরে গিয়ে তালুতে লাগতেছে, এটা হয় কি র, এটা কি র, র। তো 9 10 কি, 9 হচ্ছে জিহ্বার আগা, এরপর তার বরাবর তালুর সঙ্গে লাগায়া নুন, আর 10 হচ্ছে জিহ্বার আগার পিঠ তার বরাবর তালুর সঙ্গে লাগায়া র। জিহ্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগায় নুন, জিহ্বার আগার পিঠ তার বরাবর তালুর সঙ্গে লাগায় র। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন, কোনো সমস্যা আছে বলেন, কারো কোনো সমস্যা আছে এখানে, মানে বুঝতে সমস্যা হইতেছে বা কোনোটাই? আচ্ছা, আমরা হচ্ছে আমরা মানে এটাকে আরো সুন্দর করে মুখস্থ করার জন্য অবশ্যই আমরা চাইলে একটু লেখা, হ্যাঁ, বুঝি না, দেখা যাচ্ছে না নাকি? আচ্ছা, আমরা যাদের মুখস্থ আরো সহজ করতে চাই, আমরা আমাদের মতন করে মাখরাজগুলো লিখে নিতে পারি, ঠিক আছে, আপনি আপনার মতন করে। দেখেন একটা বিষয় হচ্ছে যে আমরা যারা পড়তে আসছে এখানে, এখানে কেউ কিন্তু আপনারা
মানে মাদ্রাসায় পড়াবেন বা এরকম কোনো নিয়তে আসেন না, আপনারা হচ্ছে কি কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করার। তো আপনাকে সিরিয়াল মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আপনি মন গড়া আপনি যেখান থেকে যেটা মনে হয় সেভাবে। কিন্তু আপনার হচ্ছে মূল হচ্ছে ওই যে মাখরাজের সংজ্ঞাটা, প্রত্যেক হরফের সংজ্ঞাটা যে কোথা থেকে উচ্চারিত হয় আর হরফটা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এতটুকু, এই চিত্রটা আপনাকে মনে রাখতে হবে। তো আপনি চাইলে খাতায় আপনার মতন করে সুন্দর করে জোড়া জোড়া করে লিখে নিতে পারেন, হ্যাঁ আপনার যেভাবে সুবিধা। এরপরে আসেন 11, 12, 13। 11, 12, 13 তিনটা একবারে মুখস্থ রাখবো। 11, 12, 13 তিনোটাই জিহ্বার আগা। আমরা কিন্তু জিহ্বার আগা শুরু করছি ওই 8 থেকেই। 8এও কিন্তু জিহ্বার আগা ছিল, আগার কিনারা। 9 ছিল জিহ্বার আগা, 10 হচ্ছে জিহ্বার আগার পিঠ। তো 11, 12, 13, 11, 12, 13 তিনটাই জিহ্বার আগা। তিনটাই কি জিহ্বার আগা, মনে রাখবো জিহ্বার আগা। 11 হচ্ছে সামনের যে দুই দাঁত আছে, বড় দুই দাঁত, এই দুই দাঁতকে সানাউলিয়া বলে। এই দুই দাঁতের গোড়া, হ্যাঁ ভিতরের দিকে, আগায় জিহ্বা তো আর বাইরে আনতে পারবে না, ভিতরের দিকে গোড়ার সঙ্গে, এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া হবে ত দেল তা, ত দেল তা। আবার 12 নম্বর হচ্ছে জিহ্বার আগা ঠিক থাকবে, ওই সামনের উপর দুই দাঁতও ঠিক থাকবে, আগাতে লাগাবেন। কোথায় লাগাবেন? আগাতে। গোড়া থেকে জিহ্বাটাকে আগায় নিয়ে আসবেন। হরফগুলো মুখস্থ রাখার সহজ উপায় বলি, ত দাল তা এর প্রত্যেকটা জোড়া হরফ আছে না, তর পরে কি হয় ল, ওইটা হচ্ছে আগাতে জ। দালের পরে কি হয় জাল, এটা হচ্ছে জিহ্বার আগাতে। তায়ের পরে কি হয় সা, এটা হচ্ছে জিহ্বার আগাতে, মানে দাঁতের আগাতে, সরি দাঁতের আগাতে। তো আমরা 11 বলতে পারি জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে, ত দেল তা, ত দেল তা, ত দেল তা, ত দেল তা। এরপর হচ্ছে 12 হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে, দ দেল তা। 13 হচ্ছে জিহ্বার আগা, ঠিক আছে, 13 হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের, সামনের নিচের, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে। এটা দাঁতের আগা ঠিক আছে, জাস্ট এটা শব্দটা এটা চেঞ্জ হইতেছে 12 থেকে 13 তে, যে নিচের দাঁত আর কিছু না, নিচের দাঁতের আগার সঙ্গে লাগা, সদ সিন ঝা, সদ সিন ঝা। আচ্ছা তাহলে 11 থেকে 13 জিহ্বার আগা, তিনটাই জিহ্বার আগাকে রাখলাম। উপরের দুই দাঁতের গোড়ায় ত দালতা, দুই উপরের দুই দাঁতের আগায় গ দালসা, উপর নিচের দুই দাঁতের আগায় সদ সিন ঝা। শেষ, দাঁত শেষ, দাঁতের মাখরাজ শেষ। দাঁতের মাখরাজ হচ্ছে 4 থেকে 13 পর্যন্ত 10টা মাখরাজ। এরপরে হচ্ছে ঠোঁট, ঠোঁটের মাখরাজ শাফাতান। এইটা ওই 14-15 একসাথে মুখস্থ রাখবেন, এই দুইটাই ঠোঁটের। এটা হচ্ছে নিচের ঠোঁটের পেট, মানে ভিতরের দিক। জি বলেন ভাই। হ্যাঁ ওই ছোট ওটার জন্য বলছিলাম, আমার ছবিটা একটু নিচু হয়ে যাচ্ছে তো উপরে দেখতে পাচ্ছিলাম না, এবার ঠিক আছে। আচ্ছা, নিচের ঠোঁটের পেট, পেট মানে কি, ওই যে আমি সহজভাবে বুঝাই যে পিঠ হচ্ছে বা শুকনা জায়গা যেটা, এটা হচ্ছে যে ঠোঁটের শুকনা জায়গা যেটা, ওটা মানে হচ্ছে আমরা ই লাগাই না, ভেজলিন লাগাই। ভেজলিন লাগাই কোথায়, ফাটে কোথায়, সামনের দিকটা, কিন্তু বাইরের দিকটা, ভিতরের দিক কিন্তু কখনোই ভেজলিন লাগাই না। তো ওই সামনের দিকটা হচ্ছে শুকনা আর ভিতরের দিকটা হচ্ছে ভিজা, এই দুইটা দিক মনে রাখবেন, ঠোঁটের দুইটা দিক, একটা ভিজা একটা শুকনা। এখন সামনের উপর দুই দাঁতের আগা বলছিলাম না, ওই যে 12 নম্বরে ছিল, ওইটা ঠিক থাকবে, জাস্ট নিচের ঠোঁটের পেটের সাথে লাগা চাপ দিয়ে, ঠিক আছে। চাপ দিয়ে বলতে আবার ঠোঁট কাটা যাবে না, মানে জাস্ট হরফটা উচ্চারণ সময় লাগানো থাকবে। এরপর হবে কি ফয়াকারে ফা বলবেন বাংলায়, ঠোঁটটা লাগানো থাকবে দাঁতের সাথে, ফা, ফা, ফা। তাহলে কি বলতে পারি, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, গোড়ায় এমনেও লাগানো সম্ভব না, আগার সঙ্গে লাগায় ফা।
এরপরে হচ্ছে 15 নম্বর মাখরাজ, এতটুকু মুখস্থ রাখবেন, বাকিটা হচ্ছে ডিটেলসটা এমনিতে মনে রাখবেন। এটা মুখস্থ রাখবেন যে দুই ঠোঁট হইতে, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও, দুই ঠোঁট হইতে, এতটুকুই মুখস্থ রাখবেন, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। এখন ওই যে প্রতিটার আলাদা আলাদা মাখরাজ শিখতে হয়, তার মধ্যে সবগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করা হয় না, কিন্তু এইটা ডিটেলসে আলোচনা করতে হয়, নাইলে আপনার হরফগুলো মিলাই ফেলাইতে হয়, মিলে যায়। এর জন্য দেখেন এইটা হচ্ছে দুই ঠোঁট গোল করিয়া, ঠিক আছে, ঠোঁটটা গোল হবে এবং দুই ঠোঁট গোল করিয়া মুখ, এই যে মুখ যেটা আছে এটা এক আঙ্গুল পরিমাণে, ঠিক আছে, এক আঙ্গুল পরিমাণে খোলা রাখিয়া, এক আঙ্গুলের বেশি পরিমাণ খোলা রাখলে হরফটা ফেটে যায়, উচ্চারণটা নষ্ট হয়ে যায়, এর জন্য এক আঙ্গুল। দেখেন এইখানে ঠোঁটটা খেয়াল করেন, ঠোঁটটা গোল হয়ে গেছে এবং মাঝখানটা হচ্ছে এক আঙ্গুল পরিমাণে ফাঁকা আছে, ডাব্লু ও ডাব্লু, ঠোঁট গোল করে বলতে হয় ওয়াও ওয়াও ওয়াও। ঠোঁটের শুকনা ভিজা দুইটা সাইডই লাগে, কোনো প্রয়োজন নাই, মানে দুইটারই প্রয়োজন আছে এখানে, জাস্ট ঠোঁট গোল করতে হবে। ওয়াও ওয়াও। আচ্ছা, দুই ঠোঁটের ভিজা জায়গা মানে কি ভিতরের দিকে, এটা তো বুঝতে পারছি, ওই যে ভিতরের দিকটা লাগা যাবে, উচ্চারিত হবে কি বা, উচ্চারিত হবে বা। এটা জাস্ট মনে রাখেন, দুই ঠোঁটের ভিজা জায়গা এমনিতেই বা হয়, বয়াকারে বা যেটা বলি। এরপর দুই ঠোঁটের শুকনা জায়গায় সামনেটা মিলে গেছে, এটা হচ্ছে ময়াকারে মা যেটা আছে মিম, দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে মিম উচ্চারিত হয়। শেষ, হরফ শেষ, এখান থেকে হরফ কমপ্লিট। আচ্ছা, এরপরে হচ্ছে তাইলে আমরা 14-15, 14 হচ্ছে নিচের ঠোঁটের পেট, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় ফা, আর 15 হচ্ছে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। একসাথে বলা যায়, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া, ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া, বা ঠোঁটের ভিজা ভিজা মানে ভিজা জায়গা থেকে লাগায় লাগায় বলতে হবে, মিম ঠোঁটের শুকনা জায়গা। এত কিছু লাগবে না ডিটেলস, আপনারা জাস্ট দুই ঠোঁট থেকে মনে রাখেন, আর মানে মুখস্থ করেন, বাকিটা মনে রাখেন, তাইলে হইলো। এরপর হচ্ছে 16 নম্বর মাখরাজ, আপনারা অবশ্যই নিচেরটা লাগবে না, ঠিক আছে, এটা দিয়ে রাখছি, এটা পড়াই আমি, বাট আপনাদের এখন লাগবে না, আমরা ডিটেলসে পরে পড়াবো এটা। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়। মাদ মানে হচ্ছে টানা, মাদ মানে কি মাদ্দুন, আরবি শব্দ, এটাকে অনেকে মদ বলে, ঠিক আছে, বাংলায় এটা বলবেন না কখনো, সবসময় আকার দিয়ে বলবেন, মত তো হচ্ছে আলাদা বিষয়, এটা আরবি শব্দ মাদ্দুন, মা দিয়েই বলবেন, মাদ, শুনতে ভালো লাগবে। মাদ, মাদ অর্থ টানা, মাদ অর্থ কি টানা, আমি এটা কিন্তু ওই যে কালকে দেখাইছিলাম, মনে আছে কিনা, যে একটা হরফ থেকে আর একটা হরফ ধরতে যাওয়াটাকে মাদ বলে, আর গুন্না হচ্ছে কি হরফ ধরে রাখা। তো এটা কোথা থেকে হয়, মুখের খালি জায়গা, একদম সহজ সংজ্ঞা বলি, এই যে মুখের খালি জায়গা থেকে বের হয়ে আসে, কোনো জায়গায় লাগে না। আপনি ধরেন আপনার মা বা ভাই বা অন্য কেউ, সে যদি কাছে থাকে, তাকে কি করবেন, হ্যাঁ, অল্প শব্দে ডাকবেন না, যেমন মা এই পাশের রুমে আছে বা আইতে আছে, মা এই কথাটা শোনো, এরকম বলেন না নাকি? কিন্তু সে যদি আরেকটু দূরে থাকে, অন্য রুমে থাকে 2-3 রুম দূরে, তখন আপনি কি করবেন, ওই শব্দটাকে আরেকটু বৃদ্ধি করে বলবেন না, মা, এরকম জোরে বলবেন, ঠিক তার সাথে কি টান আসবে কিন্তু। এই কথাটা আরো যদি দূরে থাকে, হ্যাঁ, আরো দূরে, যখন দেখা যাচ্ছে আপনি উপর থেকে বলতেছেন, ছাদ থেকে বা আরো দূর থেকে বলতেছেন কারো বুঝাইতে, ঠিক আছে, এরকম আমরা যেমন রাস্তাঘাটে শুনি, হ্যাঁ, আমাদের এখানে দেখা যায় নদী আছে, ওপার থেকে ডাকে, খেয়ালারে, তো অনেক জোরে ডাকে, সত্তার ভাই, ওই যে ভাই ডাকতেছে, এই যে ডাকটাকে বৃদ্ধি করতেছে, এইটাই টান, আর কিছু না, এইটাই টান, এটাকে মাদ বলে, আরবিতে এটাকে মাদ বলে, ঠিক আছে।
তাইলে এটা কোথা থেকে হয়? মুখের খালি জায়গা। আপনি বলে দেখবেন যে টান দেয়া মানে একজনকে বাংলায় ডাইকা দেখবেন। মা হয়ে যায় না? ওইটাই টানের সময় করতে হয়। মুখের মধ্যে কোনো জায়গায় বাজায় না। তাহলে 16 নাম্বার মাখরাজ মুখের খালি জায়গাতে মাদের হরফ উচ্চারিত হয়। শেষ এতটুকু। মুখের খালি জায়গায় মাদের হরফ উচ্চারিত হয়। একটা উদাহরণ দিয়ে দেখাবেন। যেমন একটু টান দিয়ে যেকোনো একটা হরকত দিয়ে যেকোনো একটা হরফকে আপনার মন মতন যেমন বা বু বি এক আলিফ টান দিয়ে দেখাইলে হবে। বা আপনি যে কোনো হরফ নেন না নু নি মা মু মি যেটা মন থাকে এক আলিফ টেনে টেনে বলবেন শেষ। 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে। বাসি মানে কি? নাকের বাসির মধ্যে তো আর হরফ নেওয়া যায় না, মানে উচ্চারণের সময় নাকের মধ্যে নিয়ে গুনগুন করে পড়তে হয়, আর কিছুই না। নাকের মধ্যে নিয়ে গুনগুন করে পড়তে হয়, এটাকে গুন্না বলে। গুন্না মানে ধরে রাখা, ঠিক আছে? গুন্না মানে কি? ধরে রাখা। তো 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। গুন্না এটাও একটা গুন্না। গুন্না এটাও একটা কি? গুন্না, এই যে লেখা আছে গুন্না। তো উদাহরণ দিলেন এইখান থেকে আন্না, আম্মা, এই যে আন আন নাকের মধ্যে গেছে। ওয়াজিব গুন্না, এটাকে ওয়াজিব গুন্না বলে। নুন ও মিমে যখন তাসদিদ থাকে তখন গুন্না করে পড়তে হয়, এটা ওয়াজিব গুন্না বলে। কিন্তু ওয়াজিব গুন্নার থেকে অন্য গুন্না যেমন ইকফা গুন্না আছে, এগুলো নাকের মধ্যে বেশি যায়। মিন কুল্লি মিন শাররি নাকের মধ্যে যায়। মিন মিন মিন, কিন্তু মাদের সময় কিন্তু নাকের মধ্যে নিয়ে পড়া যায় না। মা এরকম পড়া যাবে না কিন্তু। তো নাকের বাসি হইতে ওই নাকের মধ্যে নেয়াকে নাকের বাসি বলা হয়। নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। যেমন আন্না আম্মা। তাহলে 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গাতে মাদের হরফ পড়া যায় বা মাদের হরফ উচ্চারিত হয়, যেমন বাবু বি। আর 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না আম্মা। এই হচ্ছে 17টা মাখরাজ বা পুরো মাখরাজ, পুরো উচ্চারণ। আগামী ক্লাসে আপনারা এটা দিতে পারবেন না? আমরা বেশি পড়া করব না, এটাই আপনাদের পড়া থাকবে। আগামী ক্লাসে প্রত্যেকে দেখবো যে কতদূর দিতে পারছেন। ওইখান থেকে চিত্র সহকারে দেখবেন, তারপরে যদি আপনাদের মুখস্থ করতে কঠিন হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা একসাথে নিয়ে আসতে পারবেন। এই যে 1 থেকে 3 মনে আছে পড়ছি কি? 1 থেকে 3 4 থেকে 6 ভাগে ভাগে। 1 থেকে 3 4 থেকে 6 7 8, হ্যাঁ 7 8 9 10 জোড়া জোড়া 7 8 9 10 11 থেকে 13, 11 থেকে, এখানে একটা খেয়াল করেন আমি নাম্বারটা কিন্তু আমার লেকচার শিট যেটা আছে ওটা কিন্তু এইটা সহজে পড়ানোর জন্য 11 পরে 13 নিয়ে আসা হয়েছে। কিন্তু এইটা কোনো ব্যাপার না, নাম্বার যে কোনো যেখানে। আমরা অন্যান্য কিতাব ধরলে দেখা যায় যে আমরা তো হাল্ক থেকে শুরু করছি, মাদ থেকে শুরু করে দেয়, মুখের খালি জায়গাতে মাদ, এরকম ঘুরায় ফেরায় থাকে, ওটা কোনো বিষয় না। তো আপনি চাইলে আমারটা ওইটা অনুসরণ করতে পারেন, সহজ হয়ে যাবে। জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে এবং জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগার সঙ্গে, এই দুইটা একসাথে নিয়ে আসলে ভালো হয়। এর পরেরটা নিচে নিয়ে আসলেন। তো 11 থেকে 13 14 15 একসাথে 14 15 ঠোঁটের দুইটা, এরপর হচ্ছে 16 17। হ্যাঁ, মাখরাজ নিয়ে আর কোনো প্রশ্ন আছে বা এই আছে? বুঝতে সমস্যা আছে কোনো? আচ্ছা, মাখরাজ নিয়ে বলেন, কোনো সমস্যা আছে? আগামী ক্লাস আপনাদের মুখস্থ দিতে হবে। এই 12 নম্বর মাত্রাটা একটু আরো বলে দেন তো, ওই যে জাল আছে ওইটা, জ আছে ওইটা। আচ্ছা যেটা ছবি ছিল ওটা কি? আচ্ছা, 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরের যে দুই দাঁত আছে, এই যে দুই দাঁতের এই আগাটায় লাগবে, এই আগাটায় জিহ্বার আগা, এই দুই দাঁতের আগা, জিহ্বার আগা দুই দাঁতের আগা, জিহ্বার আগা দুই দাঁতের আগা। সামনেটা ওই দাদু, হ্যাঁ হ্যাঁ, জিহ্বার জিভের আগা, আগাটা ওই সামনে দুটো দাঁতে। হ্যাঁ সামনে দুইটা দাঁত। এই তিনটা তিনটা মাখরাজ হচ্ছে সামনের দুই দাঁতের। এর মধ্যে 11 আর 12 হচ্ছে সামনের উপরের দুই দাঁতের, আর
13 হচ্ছে সামনের নিচে 2 দাঁতের, ঠিক আছে, 2 দাঁত। এই 2 দাঁতের আগার সঙ্গে লাগে ল জাল সা, ল জাল সা, ল জাল সা। এই যে জিহ্বাটা ওই উপরে উঠে গেছে তার দাঁতের আগায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনারা, তা যখন বলছি আমরা, জি বলেন। জি বলছি, সা যখন বলছি মানে আওয়াজ যে মানে হাওয়াটা বার হচ্ছে ওটা মানে কোন দিকে বার করবো ওটা তো মনে হচ্ছে ঠিকঠাক পাচ্ছি না। সা যেটা বলছি, সা হ্যাঁ, হাওয়া হচ্ছে। বাতাস বের হবে দাঁতের জিহ্বার আগা এবং সামনের উপর 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে বাতাস বের হবে। এখন বিষয়টা হচ্ছে কি, প্রতিটা হরফের আলাদা মাখরাজের স্থান আছে। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগা, এটা ঠিক আছে। নেটে ডিস্টার্ব করতেছে। সামনের উপরে 2 দাঁতের আগা, সামনের উপরে 2 দাঁতের আগা, এটা ঠিক আছে। কিন্তু একটু মনে রাখেন, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার ভিতরের দিক, আগার ভিতরের দিক মানে আগায় লাগবে, কিন্তু জিহ্বাটা পেট হইতে আগা পর্যন্ত ভিতরের দিকে, পেট হইতে আগা। যে হরফগুলো মোটা ওইটা জিহ্বার আগাটা মোটা করে লাগতে হয়। তো পেট হইতে আগা পর্যন্ত লাগবে, এর জন্য এটা মোটা হয় ল। এটা কি ল। আর জিহ্বাটা বের হইয়া যায় আগার সঙ্গে লাগায়া, এটা হচ্ছে লাল। এটা হচ্ছে লাল। আর জিহ্বাটা একদম বের হয়ে যায়, আগাটা একদম বের হয়ে যায় এবং দাঁতের সাথে লাগে, প্লাস হচ্ছে এটার মাঝখানে লাল আর গোয়াটা লাইগে থাকে, আর এটার মাঝখানটা একটু ফাঁকা থাকে, ঠিক আছে, ফাঁকা থাকতে হয়, এর মাঝখান থেকে বাতাস বের হয় আসে। এইটা থেকে হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোনো ইয়ে আছে, কারো কোনো সমস্যা আছে বলেন। অনেকে তো লেফট হয়ে গেল, হ্যাঁ, অনেকে তো লেফট নিয়ে চলে গেল। আচ্ছা, যে লিফট নিছে এখন এটা তার বিষয়, এটা তো আমাদের কিছু করার নেই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সকলের কাছ থেকে পড়া নেওয়া হবে। আপনারা একটু ভালো করে এই করবেন। আমরা দরকার হলে কালকে বিকালে একটা ক্লাস নিতে পারি আধা ঘন্টার, ঠিক আছে, আসরের নামাজের পরে 5টা 10 থেকে 5টা 40 পর্যন্ত। এটাই পড়া নেওয়া হবে, বুঝাই দেওয়া হবে, আবার পড়া নেওয়া হবে, রাত্রে আবার পড়া নেওয়া হবে। মাখরাজটাকে গুরুত্ব সহকারে সবাই পড়েন, ঠিক আছে, একজন না শুধু, সবাই পড়েন। জি, আচ্ছা ঠিক আছে, সকল তাহলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।